বিএনপি নিশ্চয়ই ডিফেন্সিভে আছে ইয়ার সাথে, আপনার যুক্তরাষ্ট্রের সাথে যদি উনার যদি খুব ভালো কোনো আপনার কথাবার্তা হতো, ভালো আলোচনা হইতো, আমেরিকা যদি মত পোষণ করি, চৌর্যবৃত্তি এখানকার পথ। এই ইকোনমিকে বলা হয় অউপার্জিত আয়ের কফর নিয়ে। জি ধন্যবাদ। আমার সহ আলোচক জনাব শরীফুজ্জামান শরীফ, ওনাকেও আমার শুভেচ্ছা, আমাদের দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। সার্জিও গোর তো 3 দিনের সরকারি সফর শেষ করে চলে গেলেন বোধহয়। আমাদের গতকালকে ওনার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও দেখা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর দেখা হয়েছে। এই বিষয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করেছেন এবং উনি এই জনাব ত্রিবেদীর সাথে যে ওনার যে মিটিং হয়েছে ইন্ডিয়ার হাই কমিশনারের সাথে, সেটা কিন্তু আমি অ্যাটলিস্ট ফর্মালি জানতে পারিনি, পরে জানতে পারলাম। এখানে আরও একটি জিনিস আমরা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই সার্জিও গোর যখন উনি যে আসলেন এবং এই যে জনাব ত্রিবেদী, দীনেশ ত্রিবেদী এসেছেন বাংলাদেশে কিন্তু 1 মাসের উপর হয়ে গেছে, 1 মাস 5 দিন। এই 1 মাস কিন্তু পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কোনো মিটিং করেনি। এবং আফটার অল আমরা যাই বলি না কেন, এটা একটা সবচেয়ে বড় রাষ্ট্র আমাদের পাশে, এবং আমি মনে করি এটা একটা গুরুত্ব বহন করেই। আমার পজিশন হচ্ছে সেটা। তো উনি কিন্তু এইবার এখন দেখা করেছেন, তার মানে কি সার্জিও গোর আসার সাথে সাথে ওনার ত্রিবেদীর সাথে দেখা করার কি কোনো যোগসূত্র আছে কিনা, আমি সেটা ভাবছি। অর্থাৎ তার মানে হচ্ছে, আরেকভাবে বললে যে তার মানে কি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেই ব্যাপারে সার্জিও গোর কি কোনো ভূমিকা রাখছেন কিনা, আমরা এটাও শুনতে পাই। বিষয়গুলো নিয়ে গত 2 দিন ধরে বেশ আলোচনা চলছে যে কি হচ্ছে আর কি হচ্ছে। এবং আমরা শুনতে পাই যে সার্জিও গোর দিল্লিতে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের সাথেও নাকি ওনার নাকি একটা কানেকশন আছে। আমি আরও শুনতে পেলাম, এটা সামাজিক মাধ্যমে, আমি জানি না কতটুকু ট্রু, কিন্তু আমরা শুনতে পেলাম যে উনি ওয়েস্টিনে ছিলেন এবং ওয়েস্টিনে থাকার সময় উনি আওয়ামী লীগের নেতার সাথেও দেখা করেছেন এবং জাতীয় পার্টির নেতার সাথেও দেখা করেছেন, কিন্তু বিএনপির নেতা অথবা জামাত ইসলামের নেতার সাথে দেখা করেন নাই। আই ডোন্ট নো ওয়েদার সাবের হোসেন চৌধুরীর সঙ্গে রাইট দেখা করে, আমরা ছবিও দেখেছি। রাইট। সো এই অবস্থায় তো মনে হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে উনি কি কোনো মেসেজ দিতে চাচ্ছেন কিনা যে উনি আওয়ামী লীগের পুনর্বাসন চান কিনা। সত্য কথা, যখন এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে আওয়ামী লীগের ব্যাপারে, সাথে সাথে উনি কিন্তু একেবারে প্রত্যাখ্যান করেছেন। উনি বলেছেন এটা হয়ই নাই, এবং উনার সাথে সেই কথায় আবার উনার পাশে দাঁড়িয়েছিলেন হচ্ছে গিয়ে আমাদের পররাষ্ট্র বিষয়ক, মানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, এবং তিনিও আবার এটার সাথে সাথে একটু মানে পুনরাবৃত্তি করলেন যে না, আওয়ামী লীগ নিয়ে কথা হয় নাই। সো আমাদের কাছে মনে হচ্ছে কি জিনিসটা কিন্তু ঢাক ঢাক গুড় এবং কিছু মিলছে না, কারণ উনি এখানে আলাপ করবেন না পররাষ্ট্রমন্ত্রীর সাথে আর নিজের ওখানে আলাপ করবেন, এটা তো মিলে না। কারণ উনি যদি আওয়ামী লীগের সাথে কথা বলে, যদি উনি আওয়ামী লীগ কি বলবে, আওয়ামী লীগ ওনাকে বলবে যে আমাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন, কিভাবে করা যায় সেটা আমরা চিন্তা করি। যেই ধরনের প্রস্তাব ওখানে দেওয়া হবে, কিছু কিছু প্রস্তাব যেটা আমেরিকা ভালো মনে করবে সেটা তো সে বাংলাদেশকে দিবে। সুতরাং বাংলাদেশের সাথে কথা না বলে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে আওয়ামী লীগের বিষয়ে কথা না বলে উনি তো আওয়ামী লীগকে কোনো সাহায্য বাংলাদেশে করতে পারবেন না। সো এই জন্য উনি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আওয়ামী লীগ নিয়ে কথা বলেন নাই, কিন্তু অন্য সাইডে আওয়ামী লীগের সাথে কথা বলছেন। আমি এই কথাটাতে এটার মানে মিলাতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেটা দেখলাম যে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী যখন এই সংবাদ সম্মেলনে করছিলেন, তখন ওনাকে যাই বলা হচ্ছে উনি বলছেন যে এগুলো নিয়ে ডিসকাস হয় নাই। তখন একজন সাংবাদিক জিজ্ঞেস করলো তাহলে আসলে ডিসকাস হয়েছে কিছু নিয়ে, এবং সেখানেই আমার ভিডিওটা শেষ হয়ে গেল। হ্যাঁ, অর্থাৎ ওনারা এই কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে খলিলুর রহমান সাহেব সত্যিকার অর্থে কিছুই বললেন না। তাহলে এর মানে কি হতে পারে? এর মানে হইতে পারে 2টা। আমাকে যদি কিছু না বলেন তাহলে আমি মনে করে নিব 2টা, আমি ধারণা করে নিচ্ছি, কিন্তু 2টো। এক হচ্ছে গিয়ে যে তাহলে বিএনপি নিশ্চয়ই ডিফেন্সিভে আছে ইয়ার সাথে,
আপনার যুক্তরাষ্ট্রের সাথে যদি উনার যদি খুব ভালো কোনো আপনার কথাবার্তা হতো, ভালো আলোচনা হতো, আমেরিকা যদি উনাকে বলতো যে না তোমরা খুব ভালো কাজ করছো, তোমাদের এই কাজে আমি খুশি, ওই কাজে আমি খুশি, তাহলে তো উনারা বলে এগুলো সব বলে দিতেন। তার মানে এগুলো বলে নাই। হ্যাঁ, সো এগুলো যখন বলে নাই তখন তার মানে হচ্ছে যে উনাদেরকে এই ধরনের কোনো মানে প্রশংসাও করা হয়নি। তার মানে এইখানে ওনাদের কোনো কাজে ওরা সন্তুষ্টি দেখাচ্ছে না আমেরিকা। দ্বিতীয় কথা হচ্ছে যে হয়তো বা আমেরিকা যে সমস্ত বিষয়ে চাপ দিচ্ছে সেই সব বিষয় চাপ দিচ্ছে এবং বিএনপি বিএনপি সরকার এইটা বাংলাদেশকে জানাতে চায় না বা আমাদের জনগণকে জানাতে চায় না। আরেকটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে যে বিএনপি গোপনে গোপনে আমেরিকার সাথে কিছু একটা করছে যেটা সে জনগণকে জানাতে দিতে চায় না। আমি এছাড়া আমি তৃতীয় কোনো বিকল্প দেখি না। হ্যাঁ, একজন সাবেক কূটনীতিক হিসেবে আপনার কাছে আমার জানতে চাওয়া যে আপনি কয়েকটি বৈঠকের কথা বলছিলেন যে এই বৈঠকগুলো হয়েছে বা আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের খবরে, এই বৈঠকগুলো কি আগে থেকে নির্ধারণ করা থাকে নাকি হঠাৎ করেই এসে বৈঠকগুলো করেন? কিছু কিছু বৈঠক আগের থেকে নির্ধারণ করা থাকলেও অনেক সময় বলা হয় না, মানে গোপন রাখা হয়। মানে ধরেন এগুলো কি আগে থেকেই প্ল্যান ছিল? সাধারণত আগে থেকেই প্ল্যান থাকে। একজন এইরকম লেভেলের যদি কেউ আসে, এইটা আগের থেকে প্ল্যান করা থাকে, আগের থেকে সময় ঠিক করা থাকে, আগের থেকে আরো কেউ ধরেন ওনার অ্যাডভান্সমেন্ট আছে, ধরেন আমেরিকান এমবাসির লোক যে আগে থেকে ঠিক করে রাখবে। দ্যাটস হাউ ইট ইজ ডান। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি শরীফ ভাইয়ের কাছে আসতেছি। শরীফ ভাই, আপনি কিভাবে দেখছেন সার্জিও কোরের যে সফরটা, সেই সফরের নিয়ে অনেক কথা আপনিও জানেন নিশ্চয়ই একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে, আপনি কিভাবে আসলে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের কূটনৈতিক সম্পর্ক যদি থাকে, পারস্পরিক আসা যাওয়া, মত বিনিময়, নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। এখন সারা পৃথিবী কেউ কারো থেকে বিচ্ছিন্ন না। পৃথিবীর একেবারে ক্ষুদ্র একটা রাষ্ট্র এবং বৃহৎ একটা রাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক নানা বিষয়ে পারস্পরিক সম্পর্ক হয়, সংযোগ হয়, পরস্পরকে সহযোগিতা করে। এটাকে কোনোভাবে অন্যায়ভাবে দেখা যায় না। আপনি যেটা শিরোনাম করেছেন, আমেরিকা চায় কি বা এই ধরনের বিষয়টা, আমেরিকা তার স্বার্থ রক্ষা করতে চায়। সারা পৃথিবীতে আমেরিকা কোথাও গণতন্ত্রের জন্য যায় না। সে বলে আমি গণতন্ত্রকে সাপোর্ট করি, গণতন্ত্রকে লালন করি, কিন্তু আমেরিকা গণতন্ত্রকে যদি লালন করত তাহলে মধ্যপ্রাচ্যের যে শাসকরা গণতন্ত্রহীন অবস্থায় বছরের পর বছর, যুগের পর যুগ টিকে আছে, তার সাথে আমেরিকার সম্পর্কটা এত ভালো হওয়ার কথা ছিল না। আমেরিকা ন্যায্যতায় বিশ্বাস করে না। যদি সেটি বিশ্বাস করত তাহলে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে যেখানে তার স্বার্থের বিপক্ষে গেছে তার বিরুদ্ধে যেভাবে আগ্রাসী হয়ে ঝাঁপিয়ে পড়েছে সেটি সে করতো না। পৃথিবীতে সমাজতান্ত্রিক বিশ্বে প্রথম যে নির্বাচিত প্রেসিডেন্ট, আলেন্দে, নির্বাচিত প্রেসিডেন্ট, তাকে হত্যা করিয়েছে আমেরিকা। আবার পাকিস্তানের জিয়াউল হক আমেরিকার বন্ধুত্বর কথা বলে। আমেরিকার আসলে নির্দিষ্ট কোনো বন্ধু নাই। জিয়াউল হক তার বন্ধু ছিল, কিন্তু যখন জিয়াউল হকের প্রয়োজন ফুরিয়ে গেছে তখন জিয়াউল হককে যেভাবে বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, এবং আলোচনা আছে যে ওই বিমানে তৎকালীন আমেরিকার যে পাকিস্তানের রাষ্ট্রদূত তিনিও ওই বিমানে ছিলেন, এবং সেখানে আমেরিকা জানতো যে বিমানের মধ্যে আমের ঝুড়ির মধ্যে বোমা পোতা ছিল। জিয়াউল হক বিশ্বাস করবেন না বলে আমেরিকার রাষ্ট্রদূতকে তার সাথে বিমানে চড়িয়ে দেওয়া হয় এবং তারপরে বিমান বিধ্বস্ত হয় এবং দুজনেই মারা যায়। অর্থাৎ আমেরিকা তার স্বার্থে অনেক কিছুই করে। আমাদের এখানে যে আমেরিকা আসছে তার নিজের স্বার্থে আসছে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যার যেভাবে প্রয়োজন আমেরিকাকে নিজের সাথে টেনে নেওয়ার চেষ্টা করছে। আপনার মনে থাকার কথা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমরা 7 সাগর 13 নদী পার হয়ে তাদের কাছে কখনো যাব না। কিন্তু তার কয়েকদিন পর তিনি যখন বাইডেনের সঙ্গে সেলফি তুললেন, তার আনন্দের কথা, উচ্ছ্বাসের কথা আমরা নিশ্চয়ই ভুলে যাব না। তার এবং তার দলের কর্মীরা যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিল, এই সময়কালে আপনি দেখবেন যে যাকে তাকে লাল বদর বলে, ডিপ স্টেটের দালাল বলে, তারা সবাইকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নানাভাবে
আক্রমণ করে, গালাগালি করে। অথচ ডিপ স্টেট বলতে যদি আপনি আমেরিকা বোঝেন, শেখ হাসিনার ছেলে কিন্তু সেই আমেরিকার নাগরিক, তিনি বিয়ে করেছেন, তার সংসার, তার যা কিছু সব হচ্ছে আমেরিকা কেন্দ্রিক। তার অর্থ হলো যে আপনি যাকে অভিযুক্ত করেন, অপছন্দ করেন, আবার সময় মতন তার কাছে যাওয়ার চেষ্টা করেন। আপনার এই অনুষ্ঠানে আমি একদিন বলেছিলাম যে কেউ লাইলিকে পেয়ে জি আনন্দিত হয়, আর কেউ লাইলিকে না পেয়ে পাগল হয়। লাইলি লাইলি তুই আমারে খাইলি। আবার একইভাবে যে আমেরিকা ইসরায়েলেরকে নানাভাবে প্রোটেকশন দিয়ে গাজার গণহত্যা সহ সারা পৃথিবীতে গণহত্যা করে, সেই ইসরায়েলের সমর্থনে ঢাকায় যারা সমাবেশ করে ইসরায়েলের পক্ষে কথা বলে, তাদের সব থেকে আপন বন্ধু, কাছের বন্ধু হলো আমেরিকা। আমি জামাতের কথা বলছি। যখন আমেরিকার ডাক দেয়, ছুটে যায় তার কাছে, উদাহরণগুলো সর্বশেষ আছে। বিএনপি সবার আগে বাংলাদেশের কথা বলে, কিন্তু সে নানাভাবে আমেরিকার স্বার্থ যাতে রক্ষা করা যায় সেই প্রচেষ্টা আমি বিএনপির মধ্যে দেখছি। আমাদের এখানে টাকা নেই, সেই কারণে জ্বালানি তেলের দাম বাড়বে। আমার এখানে টাকা নেই, সেই কারণে গ্যাস সরবরাহ করতে না পারলেও গ্যাসের দাম আমি বাড়াবো, কিন্তু আমার কাছে টাকা আছে, আমেরিকার থেকে বিমান কেনার মতন টাকা আছে। আমার কাছে আমেরিকার থেকে তাকে 15 বছরের জন্য বাংলাদেশের গ্যাসের বাণিজ্যকে একমাত্র তার সঙ্গে সেই ধরনের কোনো বার্গেনিং ছাড়া কেন করছে? তাহলে সবার আগে বাংলাদেশটা কোথায় হলো? আমাদের শাসকরা যারা যখন সুযোগ পায় আমেরিকার কাছে, এই যে তাদের যে এক ধরনের নতজানু এবং এটিকে নিয়ে এক ধরনের জনগণকে অন্ধকারে রাখার চেষ্টা, ভাই যথার্থই বলেছেন। বাংলাদেশ সফরে এসেছেন আমেরিকার একজন প্রতিনিধি, তিনি বাংলাদেশের সরকারের বিভিন্ন সংস্থাকে যতটুকু সময় দিয়েছেন তার থেকে বেশি সময় দিয়েছেন তিনি এখানে ভারতে নিযুক্ত রাষ্ট্রদূতকে। অথচ যিনি এসেছেন তিনি তো দিল্লিতে বসেন, দিল্লিতে অফিস করেন, তা এখানে এসে তাকে কেন এতটা সময় দিতে হবে? এবং এই যে বৈঠকগুলো হয়েছে, এই বৈঠকের ভেতর থেকে আমি যেটা দেখতে পাই, এক, বাংলাদেশের রাজনীতি ঘিরে আমেরিকা কেবল ইকোনমিক সেক্টর ধরে এখানে কাজ করতে চায় না, সহযোগিতা করতে চায় না, সে এখানে পলিটিক্যালি ইন্টারফেয়ার করতে চায়, সে এখানে রাজনীতিতে নাক গলাতে চায়। এবং বাংলাদেশে এক সময় দায়িত্ব পালন করা আমেরিকার একজন রাষ্ট্রদূত এখানে একটা নতুন রাজনৈতিক দল গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। অর্থাৎ নবীন বলতে যারা মাঠে আছে, আমি এনসিপির কথা বলছি, এরাও তাদেরকেও কিভাবে গড়ে তোলা যায়, বৃদ্ধি করা যায়, বিস্তৃত করা যায়, তার পেছনেও আমেরিকার এক ধরনের সহযোগিতা আছে। আমাদের এখানে একসময় লাট সাহেব হিসাবে বিবেচনা করা হতো পিটার হাসকে, এবং তিনি যেভাবে রাজনীতিতে নাক গলাতেন। আমরা গণ অভ্যুত্থানটা করেছিলাম ভারতের যে আধিপত্য বাংলাদেশের রাজনীতিতে, ভারতের যে মাতব্বরি, তার বিপরীতে বাংলাদেশের জনগণের মাতব্বরির জন্য, বাংলাদেশ ঢাকার আধিপত্যের জন্য। কিন্তু আপনি এখন এসে দেখছেন কোনাকাঞ্চিতে ডেকে এর সাথে বৈঠক করছে, তার সাথে বৈঠক করছে, সরকার কিছুই জানে না তা না, সরকারের হাত পা বাঁধা, সে বলতে পারে না, কারণ তার উপরে একটা চাপ আছে। এবং এর ভেতর থেকে প্রমাণিত হলো খলিলুর রহমানকে কেন বিএনপি পররাষ্ট্রমন্ত্রী করতে বাধ্য হয়েছিল, কারণ তিনি যেহেতু সব পক্ষের সাথে তার একটা সংযোগ আছে। এবং এটি আমি আরও একাধিক জায়গায় বলেছি যে খলিলুর রহমানকে দিয়ে এক ঢিলে অনেকগুলো পাখি মারা যাবে, অনেক দিকে তিনি ঢিল ছুটতে পারবেন একসাথে, সররাগুলির মতো। সেই কারণে তাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ভারতের সঙ্গেও ওই যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে যখন বৈঠক করে, উনি কেন অস্বীকার করেন? আমি কিছুই জানি না, অস্বীকার করেন কেন? তিনি জানেন না বাংলাদেশে এই ধরনের ওই মুহূর্তে বাংলাদেশের একেবারে টপমোস্ট ইম্পর্টেন্ট ভিআইপি পার্সন কে কে ছিলেন? যিনি এসেছেন আমেরিকা তিনিও ছিলেন, তার যে প্রোটোকল, তার যে সুযোগ সুবিধা। তো তিনি কার কার সাথে বৈঠক করছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটি জানেন না, আমাদের সরকারের কেউ জানেন না, পররাষ্ট্র উপদেষ্টা জানেন না, তাহলে তার থেকে তো আমরা বেশি খবর রাখি, আমাদেরই তো পররাষ্ট্রমন্ত্রী হওয়া উচিত, তাই না? তো এই যে কথাগুলো তারা বলেন কেন? তারা একটি সত্যকে আড়াল করতে চান। আমেরিকার এই যে গোর সাহেবের নানা রকমের তৎপরতায় আরো কতগুলো জিনিস প্রমাণিত হলো। একটা হচ্ছে এখনো আওয়ামী লীগ বাংলাদেশের পলিটিক্সের সেন্টার যে সার্কেল তার মধ্যে আছে, এবং আছে বলেই আপনি এসে তাকে নিয়ে কোনো একটা হোটেলে গিয়ে আপনাকে বৈঠক করতে হয়। এটি হচ্ছে রিয়েলিটি।
এটা রিয়ালিটি। কিন্তু এটি যদি আপনি আপনার সিদ্ধান্ত গ্রহণের সময় এটাকে যদি ইগনোর করেন, তাহলে সংকট এখানে বাড়বে। আমেরিকা তার ফার্স্ট টার্গেটটা হচ্ছে যে এখানে তার একটা কর্তৃত্ব বজায় রাখতে চায়, পুনঃপ্রতিষ্ঠা করতে চায়, এবং সেই সুযোগটা 5 আগস্ট তাকে দিয়েছে। দিল্লি না ঢাকা, এই স্লোগানটা ঢাকা এবং দিল্লির থেকে এখন প্রায়োরিটি পাচ্ছে আমেরিকা, ওয়াশিংটন। তার থেকে বেশি প্রায়োরিটি পাচ্ছে পাকিস্তান, ইসলামাবাদ। আমরা সেখানে দেখছি ডক্টর ইউনূস সেটি করেছেন। এবং বাংলাদেশে আমি আপনার এখানে বলিনি, অন্য অনেক জায়গায় বলেছি, ডক্টর ইউনূস যে 1.5 বছর দায়িত্বে ছিলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা তার সাথে একদিন বসার জন্য সময় চেয়ে 1.5 বছর ঘুরেছেন। তিনি বাংলাদেশের ব্যবসায়ীদেরকে 1 মিনিটের জন্য সময় দেননি। কিন্তু স্টারলিংকের একজন কর্মকর্তা বাংলাদেশে এসেছিলেন, যে স্টারলিংক একটা টেলিযোগাযোগ কোম্পানি, যার দায়িত্ব হচ্ছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কাজ। অথচ তিনি ডক্টর ইউনূসের সাক্ষাৎ পেয়েছিলেন, একসাথে ছবি তুলেছেন, ফটো সেশন করেছেন। 1.5 বছরে ডক্টর ইউনূস বাংলাদেশে আমেরিকার একজন কেরানি এলেও মনে করতেন যে আমার জামাই বাড়ির থেকে আত্মীয় এসেছে। আমাদের গ্রামে যেভাবে হয় না, জামাই বাড়ির আত্মীয় এলে যেভাবে আমরা তাকে যত্ন করি, ডক্টর ইউনূস সেই কাজটি করতেন। কেন? কারণ হলো তার আপনি যে পরিচয় দেখেন না কেন, নোবেল লরিয়েট বলেন, আমাদের দেশের একজন ভিভিআইপি বলেন, তার সব থেকে বড় পরিচয় হচ্ছে সারা বিশ্বে আমেরিকার পারপাস এবং আমেরিকার ইন্টারেস্টে ডক্টর ইউনূস চলেন এবং কথা বলেন। জি শরীফ ভাই, আপনার কাছে আমি আবারও আসবো। আমরা শরীফ ভাইয়ের অনেক দীর্ঘ বক্তব্য শুনছিলাম। সাকিব ভাই, আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং চীন, মানে তাদের যে ভূরাজনৈতিক যে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, তার মূল কেন্দ্র অনেকটা বাংলাদেশকে ঘিরেই। মানে মূল কেন্দ্র না বলে বলি একটা কেন্দ্র, আমি বলি একটা জায়গা, কেন্দ্র, যে হ্যাঁ, প্রতিযোগিতার কেন্দ্র বাংলাদেশ, তাদেরটা মূল না, তাদের আরো অনেক কাজ আছে এই অঞ্চলে, আমি বলতে পারি। তো বাংলাদেশ আসলে কি করবে, মানে কোন কুল, চীন নাকি মানে এটা খুব ভালো প্রশ্ন। প্রথম কথা হইতেছে আমি যেটা ভাবলাম যে 135টা, উনি তো বাণিজ্য চুক্তি, মানে খলিলুর রহমান সাহেব আমাদের পররাষ্ট্রমন্ত্রী, তো বাণিজ্য চুক্তি করছিলেন, এবং সে ডক্টর ইউনূস উনার ক্ষমতা ছাড়ার 3 দিন আগে 9ই ফেব্রুয়ারি সেটা সাইন হয়েছিল। সেখানে বলা হয়েছে যে 135টা বিষয়ে বাংলাদেশকে হ্যাঁ বলতে হয়েছে, 6টা বিষয়ে আমেরিকা হ্যাঁ বলবে। অর্থাৎ 135টা কন্ডিশন হচ্ছে বাংলাদেশের, আর 6টা কন্ডিশন হচ্ছে, 6টা শর্ত হচ্ছে আপনার আমেরিকার। তো এইটার বলার পরে এখানে একটা আমি এখন এই মুহূর্তে আপনাকে পুরো জিনিসটা করছি না, কিন্তু একটা জিনিস বলা আছে ওখানে যে কোনো নন মার্কেট কান্ট্রি, মানে যে বাজার অর্থনীতি যে করে না, এবং এটা বলতে চীনকেই বোঝানো হয়েছে বলে বলা হয়, যে এর সাথে কোনো চুক্তি বা কিছু করতে গেলে আমেরিকার থেকে একটা অনুমোদন বা এক ধরনের সমঝোতা লাগবে। সুতরাং আমরা মনে করি যে আপনি যখন আরেকটা দেশের সাথে এইভাবে আটকে দেন, তার মানে এক ধরনের বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে, খর্ব হয়েছে, এবং হয়তোবা আরও বেশি। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদেরকে তাদের এডিবল অয়েল বলেন, নানান জিনিস কেনার ব্যাপারে গভর্নমেন্ট করে এসেছে, খলিলুর রহমান সাহেব করে এসেছেন। সেই সময় বোধহয় ওই সময় বাণিজ্য মন্ত্রীও ছিলেন। কিন্তু আসলে তো আমাদের দেশের মানুষের উচিত মানে এটা তো আমাদের স্বাধীনতা থাকা উচিত যে আমরা সবচেয়ে ভালো জিনিসটা, যেটা সবচেয়ে কম দামে পাই, সেটা আমরা কিনবো, যেটা পৃথিবীতে যেটা হয়, সব মানুষের জীবনের ক্ষেত্রেও তাই, তাই না? তো সুতরাং এটা তো আমাদের একটা, আমরা মনে করি যে এটা আমাদের একটা মৌলিক অধিকার ছিল, কিন্তু আমাদের সেই মৌলিক অধিকারকেও কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে। আপনি দেখেন যে এমনভাবে করা হয়েছে, এবং এখানে অনেকগুলো ক্ষেত্রে, যেমন আমি একটা মনে পড়ছে স্যানিটারি অ্যান্ড ফাইটোস্যানিটারি, অর্থাৎ স্যানিটারি বিষয়ে যখন আমেরিকার স্ট্যান্ডার্ড আপনি মানতেছেন, তার মানে হচ্ছে গিয়ে আমাদের মার্কেট যে মুহূর্তে বলবে যে আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড মানি, তার মানে হচ্ছে আপনি আমেরিকার প্রোডাক্টের জন্য রেডি, আমেরিকার প্রোডাক্ট বিক্রি করা যাবে, কারণ তারা তো ওই স্ট্যান্ডার্ড অনুযায়ী করেছে। বাংলাদেশে যে তৈরি করে তাকে কিন্তু আমেরিকান স্ট্যান্ডার্ড এখন মারাইতে হবে, নাহলে সে কিন্তু বিক্রিও করতে পারবে না। অর্থাৎ এটা বাংলাদেশের প্রডিউসারের বিরুদ্ধে যায় এবং আমেরিকার প্রডিউসারের পক্ষে যায়, মানে আমি যদি এইভাবে ধরি। সো এটা খালি স্যানিটারি বিষয় না, আরও অন্যান্য বিষয়েও এই ধরনের কথা বলা হয়েছে। এডিবল অয়েলটা যেটা আসবে, সেটা কি আসলে আমাদের মানুষের শরীর, মানে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে কিনা, সেটাও আরেক কথা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে উনি এত কিছু দিয়ে আসলেন আমেরিকাকে, আমেরিকা তার পরিবর্তে ওনাকে কি দিয়েছে, বিএনপি কি পেয়েছে? এখন উনি তো এসব ত্রিবেদীর সাথে কথা বলতেছেন, তার মানে উনি আওয়ামী লীগের ব্যাপারেও তো আমেরিকা বিএনপিকে বলতেছে না যে না, ওকে, আমি আওয়ামী লীগের ব্যাপারটাও তোমাকে প্রোটেকশন করছি।
তো তাহলে আসলে আমার মনে হচ্ছে যে খলিলুর রহমান সাহেব আসলে কি করে আসছেন, খলিলুর রহমান সাহেবের আসলে কি উনি নেগোশিয়েটটা করে আসছেন। আমরা নেগোশিয়েট যখন করতে হয়, আপনি একটু বলছিলেন একটু আগে যে আমেরিকার সাথে আমি করবো কিভাবে, এইখানে আমার মতামতটা একটু অন্যরকম। আমি এই মতামতটা আপনাকে বলতে পারি যেটা কোনো বইয়েও লেখা নাই বোধ হয়, বা থাকলেও হয়তো বা খুব পরোক্ষভাবে। আমি মনে করি যে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের মতো এত ছোট যে কোনো দেশের জন্য, যে কোনো দেশ আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে মেটেরিয়ালিস্ট পথে যান। আপনি যদি মেটেরিয়ালিস্ট পথে যান, আপনি আমেরিকার সাথে প্রত্যেকবার হারবেন, কারণ আমেরিকা আপনাকে বলবে যে যদি তুমি এটা না করো আমি তোমাকে এটা এত টাকা তোমার চলে যাবে, যে মুহূর্তে আপনি টাকা যাওয়ার কথা শুনবেন সাথে সাথেই আপনি সারেন্ডার করবেন, অথবা আপনাকে বলবে যে আমি তোমাকে গুলি করব বা আমি তোমাকে ওখানে আটকাবো, সাথে সাথে আপনি সারেন্ডার করবেন। তা আপনি তো সারেন্ডার করবেন, এবং এই জন্য তৃতীয় বিশ্বের প্রায় মোটামুটি সব দেশই সারেন্ডার করে আমেরিকার সাথে। কিন্তু আমি মনে করি যে, যেমন ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, এই যে গ্রিনল্যান্ড নিয়ে যখন ইয়েটা হইলো আপনার ট্রাম্পের সাথে, ডেনমার্ক কিন্তু ব্যাকডাউন করে নাই। ডেনমার্ক বলছে আমরা যুদ্ধ হবে এখানে, উই উইল ফাইট। সো বলার পরে কিন্তু ট্রাম্প হ্যাজ ব্যাকড অফ, কারণ ওরা বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান এই কান্ট্রিগুলা বেশিরভাগ এরা কিন্তু খুব একটা মরাল স্ট্যান্ড নেয়। এরা কিন্তু জনগণের প্রতি ওদের একটা মরালিটি আছে, তারা কিন্তু ইন্টারন্যাশনাল জায়গাতেও একটা মরাল স্ট্যান্ড নেয়। এমনকি যেমন ধরেন এখন ইরানও কিন্তু এক ধরনের একটা মরাল স্ট্যান্ড নিয়ে আছে, এবং মরাল স্ট্যান্ড নিয়ে আছে দেখে কিন্তু মানে আমেরিকার জন্য এটা অসুবিধা হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আমরা গরিব দেশ, আমরা যদি মরালি যদি না যাই তাহলে আমরা আমেরিকার সাথে হারবো। আর আরেকটা কথা বলে দিই, মরালের ব্যাপারে ভরম করতে পারবেন না, কারণ আমেরিকা, আপনি যদি ভরম করতে যান আমেরিকা বুঝা ফেলবে। কিন্তু আমেরিকা যদি, আমি আপনাকে বলছি কারণ আমি আমেরিকাতে 10 বছর নিজেও কাটাইছি, আমার একটা জিনিস বলি যে আমেরিকা মরালিটিকে রেসপেক্ট করে। ক্রিশ্চান একটা মরালিটি আছে, তো ওরা বলে জুডিও ক্রিশ্চান বা ক্রিশ্চান, সো ক্রিশ্চানের মরালিটির কিন্তু একটা জোর আছে বলে আমি মনে করি। হ্যাঁ, মরালিটির জোর আছে বলে আপনি যা ইচ্ছে তাই বলবেন সেটা না, আমি সেটা বলছি না। কিন্তু তারপরেও যেমন উনি বললেন সালভাতর আলেন্দের কথা, চিলে সেই 1973, তো উনি তো লেফটিস্ট ছিলেন। সো আমি বলছি না যে এখন আপনি কমিউনিস্ট হয়ে যাবেন, আপনি মরাল কমিউনিস্ট হয়ে যাবেন, আমেরিকা আপনাকে ছেড়ে দেবে, আই এম নট সেইং দ্যাট। আমি বলছি যে গিভেন যে আমরা এখনো মোটামুটিভাবে ইন্টারন্যাশনাল অর্ডারের মধ্যে আছি, সেই হিসেবে আমরা যদি মরাল থাকি, আমি মনে করি আমাদের বেটার। আমি আপনাকে একটু উদাহরণ দিতে চাই একটু। আমি 97 থেকে 2001 বাংলাদেশ এমবাসি ওয়াশিংটনে ছিলাম। আমার সময়, সেই সময় আপনার তখন কথা হচ্ছিল যে বাংলাদেশের বঙ্গোপসাগরে নাকি অনেক গ্যাস পাওয়া গেছে, এবং এই গ্যাসগুলো উত্তোলন করা হবে এবং গ্যাসগুলো তখন ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে হবে। এটা ছিল আমেরিকান প্রপোজাল, এবং আমেরিকা প্রচণ্ড চাপ দিচ্ছিল, তখন প্রচণ্ড চাপ দিচ্ছিল। তো তখন ওরা একটা বিজনেস কাউন্সিল করলো, সেই বিজনেস কাউন্সিল ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল, সেখানে ওরা 3 জনকে আমন্ত্রণ জানালো, তোফায়েল আহমেদ সাহেব, আবুল হাসনাত আবদুল্লাহ আর সাবের হোসেন চৌধুরী। আমি ওনাদের সাথে সারাক্ষণ ছিলাম ওয়াশিংটনে। জি, যখনই আপনার ওই সব তেল কোম্পানি এরা, হ্যাঁ, এরা হচ্ছে আপনার সেকেন্ড টিয়ার কোম্পানি, এগুলো এক্সন মোবিলের মতো বড় না, কিন্তু এর নিচেরটা সেকেন্ড টিয়ার, এরা সব আসতেছে তোফায়েল সাহেবের সাথে দেখা করতে। হ্যাঁ, এমনকি তারা সব আসতেছে, এমনকি তারা সব প্রাইভেট জেটে আসতেছে, এয়ারপোর্টে নামতেছে, সাঁ করে সোজা আপনার ইয়েতে ইউএস চেম্বার অফ কমার্সে বিল্ডিংয়ে। উনি করলেন কি, তোফায়েল সাহেব, আল্লাহ উনাকে, আমি মানে আল্লাহ উনার নিশ্চয়ই করবেন, ভালোই থাকুক, আই হোপ। উনি বললেন কি যে ব্যুরোক্রেটদের কাছে যাবেন না, ব্যুরোক্রেটরা সব রেড টেপ করে, এবং আপনারা সব আমার কাছে আসবেন, সব আমার কাছে আসবেন। আমি বাইরে যে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, তখন সাবের হোসেন চৌধুরী সাহেব আমার পাশে এসে বললেন যে তোফায়েল ভাই এইভাবে কথা বলা ঠিক হচ্ছে না। মানে আমরা যেটা, আমি তো বুঝতেছি, হি ইজ ডাইরেক্টলি সলিসিটিং ব্রাইবারি, হি ইজ সলিসিটিং ব্রাইবস অ্যাট দ্যাট টাইম ইন ফ্রন্ট অফ মি। এবং সাবের হোসেন চৌধুরী সাহেব তো এখনো বেঁচে আছেন, উনি তো আপনি একটু আগে করোনার কথা বলছিলেন, উনি বলতে পারবে। আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে তখন আমেরিকানরা বলতো যে তুমি যেরকম নিজেকে এত মরাল মনে করতেছো, তোমার দেশ এত মরাল না, তোমার মিনিস্টার এত মরাল না। সো এই মরালিটি আমাদের নাই দেখে কিন্তু আপনি বিশ্বাস করেন আমার কথা, ওয়াশিংটনে বা ইয়েতে আমাদের কোনো রেসপেক্ট নেই। হ্যাঁ, তারা দেশের একজন ইয়ে হিসেবে সামনাসামনি একটা ডেকোরাম দেখায়, প্রোটোকল দেখায়, ভিতরে কোনো রেসপেক্ট নেই যদি আপনার মরাল ঠিক না থাকে। আমরা আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি
কেন এই ফ্যাসিস্ট হুবহু ফটোকপি? ধন্যবাদ। প্রথম যে জায়গাটা আপনি বললেন, তাদের এই যে পারস্পরিক অভিযোগ, এই অভিযোগটা কখনো কখনো আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়। রাজনীতিকে একটু প্রাণবন্ত করে রাখা, একটু ওয়ার্ম আপ রাখার জন্য তারা এই অভিযোগগুলো করে। কিন্তু আমি উদাহরণ হিসাবে বলি, পার্লামেন্টে বাজেট প্রণয়নের পরে সমস্ত এমপিরা, বিশেষ করে বিরোধী দল, তারা তীব্র সমালোচনা করলেন। কি সমালোচনা করে বললেন যে এই বাজেটটা আসলে অ্যাচিভ করাটা সহজ হবে না, কারণ হলো আমাদের আর্থিক একটা অনটন আছে। ঠিক প্রধানমন্ত্রী শেষ খেলাটা খেলে দিলেন। বাজেট পাশ হওয়ার আগে তিনি ঘোষণা করলেন সমস্ত বিরোধী দলের এমপিকে 20 কোটি টাকা করে দিব তাদের নির্বাচনী এলাকায় ডেভেলপমেন্টের জন্য। সঙ্গে সঙ্গে সবাই টেবিল চাপড়ে অভিনন্দন জানালেন। কেউ বললেন না যে আমাদের এখানে তো বাজেটের ঘাটতি আছে এবং সেই কারণে আমরা এই জায়গাগুলোকে বাজেট কার্টেল করার কথা বলছিলাম, আপনি এসে কেন 20 কোটি টাকা এই মুহূর্তে দেবেন, একটু কম দেন। কেউ বললেন না, সবাই খুশি হয়ে গেলেন। এবং এটি দেওয়া হয়েছিল কেবলমাত্র কিন্তু বিরোধী দলকে, সরকারি দলকে না। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে এদের কতগুলো মুরব্বী আছে। এই যে আমেরিকার যে রাষ্ট্রদূত, বিরোধী দলকে দেওয়া হলো কেন? শুধু এটি তো পুরো সবাই সংসদ সদস্য সবার হওয়া উচিত ছিল সেটি। আমি সম্ভবত তারেক রহমান সাহেব তাদেরকে একটু পরীক্ষা করে দেখলেন যে তাদেরকে আসলে মানে কিভাবে পকেটে নিয়ে আসা যায়, বা তারা যে কথাটা বলছেন, যে সমালোচনা করছেন, ভাই যেটি বললেন, এইটাকে মোরাল অবস্থানটা স্ট্রং, ভয়েসটা রেজ করে কিনা, এবং তারা আসলে কতটুকু রিয়েলি কথাগুলো বলছেন একটু পরখ করে দেখা আর কি। যে ওই যে বলে না যে অমুক ঘুষ খায় না, তো পাশে একজন বলছে যে ঘুষ খায় না মানে কত টাকার ঘুষ খায় না। হ্যাঁ, তো সেই অনুযায়ী আভ্যন্তরীণ রাজনীতিতে এই যে বিভাজন টিভাজন যাই বলেন না কেন, এদের কতগুলো মুরব্বী আছে। আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো প্রত্যেকেরই কম বেশি মুরব্বী আছে। ইন্টারন্যাশনাল মুরব্বী, রিজিওনাল মুরব্বী, জোনাল মুরব্বী, এই মুরব্বীরা এদের বিরোধটাকে মিটিয়ে দেবে। এক। দ্বিতীয়ত বিএনপি, বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, অনেকগুলো প্রতিশ্রুতি সে রক্ষা করতে পারে নাই। বিএনপির তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসাবে তিনি যে মেসেজটা তার দলকে দিচ্ছেন, তার দল সেটিকে ওন করতে পারছে না, তার নেতারা এটা ওন করতে পারছে না। ওন যদি করতেন তাহলে যে মানুষটার জীবন ঝুঁকিপূর্ণ, এটা আমরা জানি, তিনি নিজেও বলেছেন, দেশে আসার আগে বলেছেন, সেই মানুষটা প্রটোকল ছাড়া একেবারে সীমিত প্রটোকল নিয়ে, নিরাপত্তা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, কতগুলো কাজ করার চেষ্টা করছেন। আর তার কর্মীদের একটি অংশ যা করছে তার সাথে কি তার মেলে না। সেকেন্ড জায়গাটা হচ্ছে বিরোধী দলের যে নেতা, তাদেরকে আমরা যে অবস্থায় দেখেছিলাম গত 20 বছর, 30 বছর, 50 বছর, সেই জায়গাটা কি তাদের পরিবর্তন হয়েছে? তাদের যে এমপি সাহেব নির্বাচনের 3 মাস মানে গত 2 মাস আগেও চারিদিক থেকে কাপড় দিয়ে ঘিরে নারীদেরকে পেছন থেকে তাদেরকে ভালো হয়ে যাওয়া ইত্যাদি করা, এই যে পরামর্শগুলো দিতেন, ওয়াজগুলো করতেন, নিজে তো সেই কাজটি করতেন না। আমি গাজী নজরুল ইসলামের কথা বলছি। তিনি যখন মানুষকে সৎ চরিত্রের অধিকারী হওয়া, নিজের আত্মশুদ্ধির কথা বলতেন, তখন ওই যে 16 বছরের এক কিশোরীকে নিয়ে তিনি হোটেলে হোটেলে তখন ঘুরে বেড়ান। আর কেউ ভেবেছিলেন, কেউ জানে না, তিনি গিয়ে ওই যে পর্দা ঘেরা পরিবেশে অন্যদেরকে সবক দিচ্ছেন। এই যে একের পর এক যে কেলেঙ্কারের ঘটনাগুলো ঘটছে, এগুলো কি আপনি 10 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে জানতেন? এই যে চীনের প্রসঙ্গটা আসছে, চীনকে আপনি আমাদের দেশের রাজনীতিতে, চীন শতভাগ ব্যবসা নির্ভর একটা রাষ্ট্র। এখন তার পলিসি বলতে হচ্ছে ওইটা, যেখানে তার প্রফিট আছে, যেখানে বেনিফিট আছে, সেখানে সে যায়। গত 15 বছর আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ক্ষেত্রে ইন্ডিয়ার যতটুকু ভূমিকা আছে, চীনেরও সমান ভূমিকা আছে। যদি কম্পেয়ার করেন, কোথাও কোথাও চীন আরও নগ্নভাবে কাজ করেছে। 18-র যে নির্বাচনটা টাকা পয়সা দিয়ে, প্রশাসনের লোকজনকে দিয়ে যে নির্বাচনটা করা হয়েছিল, সেই নির্বাচনে অনেকেই বলে চীন টাকা দিয়েছিল, চীন ইনভেস্ট করেছিল। এবং নির্বাচনের পরের দিন সবার আগে চীন শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে তাকে ফুল দিয়েছে। আবার আমি ডামির নির্বাচনের পরে ফুল শুধুমাত্র দেয়নি, বলেছে এই সরকারের পাশে থাকব, কোনো ষড়যন্ত্র হলে প্রতিহত করব। সেই চীন 5 আগস্টের পর বিএনপির ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের, এটা কেন? কারণটা কি? কারণটা হচ্ছে একটা সমর্থক গোষ্ঠী তৈরি করে রাখা। ওয়ার্ড পর্যায়ের নেতাদের পর্যন্ত রাষ্ট্রীয় সফরে নিয়ে যাচ্ছে।
তাদেরকে 10 দিন 15 দিন রাখছে। কারণ কি? কারণ হচ্ছে নিজের কিছু লবিস ঠিক করে রাখা, যে যখন আমার প্রসঙ্গটা আসবে এরা যেন আমার পক্ষে কথা বলে। জামাত বাংলাদেশের ধর্মীয় দলগুলো গত 30 বছর যে রাজনীতি করেছে তার একটা বেসিক জায়গা ছিল চীন সরকার উইঘরে মুসলমানদেরকে হত্যা করে। আমাদের এই অনুষ্ঠানের দর্শক যারা, তারা যদি একটু পেছনের দিকে তাকান নিশ্চয়ই তাদের স্মরণ হবে, স্মৃতিতে নাড়া দিবে। এই স্লোগানটা তারা 30 বছর দিয়েছে। এখন জামাতের আমির সহ শীর্ষ নেতারা একাধিকবার চীন সফর করেছেন। কাদের আমন্ত্রণে? চীন সরকারের আমন্ত্রণে। কোন চীন সরকার? যে চীন সরকারের বিরুদ্ধে উইঘরের মুসলমান হত্যার অভিযোগে তারা এতদিন মিছিল করেছে। একটা প্রশ্ন কি করেন আমির সাহেব বা এই যে বিরোধী দলের নেতার কথা বললেন? না। কারণ কি? কারণ ওই যে সুবিধা, 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমেরিকায় যাব না, কিন্তু যখন সুযোগ পাবো সেলফি তুলবো এবং কিছুটা লাজুক মুখে বলবো যে দেখেছেন আমরা উইনোভার করতে পারি। আজকে এই একই অবস্থা, মানুষকে ধোকা দিচ্ছে এরা। রিয়েল যে ইস্যুগুলো আছে রাষ্ট্রের, সেই ইস্যুগুলোকেও ওভারলুক করা হচ্ছে। গত পরশুদিন না কালকে একটা শিল্পগোষ্ঠী এসালম, 11টি কারখানা তার বন্ধ হয়ে গেছে, 10,000 মানুষ চাকরি হারিয়েছে। এসালম যদি 50 বছরও কোনো ব্যবসা বাণিজ্য না করে, সে দুবাইয়ে রাজার হালে থাকবে, কারণ যে লুটটা করেছে সে, তাই না? রাজার হালে থাকবে সে, পৃথিবীর যেখানে খুশি সেখানে গিয়ে সে ব্যবসা করতে পারবে। কিন্তু এই যে 10,000 মানুষ চাকরি হারালো, একটা মানুষের যখন চাকরিটা চলে যায়, এদের অনেকেই আর কোনোদিন চাকরি করার বয়স নেই, কোথাও যেতে পারবে না। আপনি কারো কাছ থেকে এই আলোচনাগুলো শোনেন, এই আলোচনাগুলো ডাইভার্ট করে নিয়ে যায়। অথচ এখানে যে গণ অভ্যুত্থানটা হলো, এই গণ অভ্যুত্থানটা তো শুরুটাই হয়েছিল কর্মসংস্থান ইস্যুতে, অথচ সেই কর্মসংস্থানের জায়গাটা আজকে আমরা অ্যাড্রেস করতে পারলাম না। এই যে চীনের সুবিধাবাদী রাজনীতির কথা বলছি, আপনার মনে থাকার কথা, এর আগে অর্থাৎ 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে, 2001 চীনের চাপে বেগম খালেদা জিয়াকে তাদের দূতাবাসে যেতে হয়েছিল। আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে বাণিজ্য মন্ত্রীর জায়গা থেকে সরাতে হয়েছিল। কেন? ওই যে তাইওয়ানের জন্য একটা সেন্টার করে দেওয়ার কারণে। সেখান থেকে শিক্ষা নেইনি আমরা এখন পর্যন্ত। এত দ্রুত সময়ের মধ্যে একটা সরকার ক্ষমতায় আসার, এত স্বল্প সময়ের মধ্যে, এটা আমার পার্সোনাল, আমি পররাষ্ট্র বিশেষজ্ঞ নই, কিন্তু যেহেতু আপনার জিও পলিটিক্স, ভাই একমত হবেন কিনা আমি জানি না, জিও পলিটিক্সের যে দ্বন্দ্বগুলো অন্য যে কোনো সময়ের থেকে এখন প্রকট। একসময় পৃথিবীটা 2 ভাগে বিভক্ত ছিল, একটা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সোশ্যালিস্ট পৃথিবী আর একটা আমেরিকার ক্যাপিটালিস্ট পৃথিবী। এখন অনেকগুলো রিজিওনাল ফোর্স ডেভেলপ হয়েছে, তাদের কতগুলো ইন্টারেস্ট আছে। এর মধ্যে এত দ্রুত সময়ের মধ্যে আপনি কোনো রকমের ফিজিবিলিটি স্টাডি না করে, কোনো ধরনের গবেষণা না করে আপনি চীনে চলে গেলেন এবং বললেন যে আমি এই প্রজেক্টগুলো চীনের সহযোগিতায় এক্সিকিউট করব, বাস্তবায়ন করব। এটা প্রয়োজন ছিল না। আপনাকে আরও কিছুদিন, আমার ধারণা আরও কিছুদিন অবজার্ভ করা দরকার ছিল, কারণ আপনার রাজনীতি, আপনার অর্থনীতির মধ্যে প্রচণ্ড বিভাজন তৈরি হয়ে আছে। আপনার অর্থনীতি একটা বিরাট সংকটের মুখে পড়ে আছে। এখানে আপনার অনেকের সহযোগিতা থাকা দরকার, নিতে হবে আপনাকে। আপনি একটা পক্ষে গিয়ে চীনের সাথে যে ধরনের হঠাৎ করে অনেকগুলো জায়গায় আপনি যে কমিটমেন্ট করে এলেন, এবং এটি করার জন্য আপনি এক ধরনের চালাকি করলেন। আপনার তো আসলে রিয়েল মালয়েশিয়া সাপোর্টটা ছিল না, মূল সাপোর্টটা হয়েছে চীনকে কেন্দ্র করে। শরীফ ভাই, আমি আসবো আপনার কাছে, আবারও আমি সাকিবের কাছে আসতে চাই। বাংলাদেশ কি আসলে খুব বেশি তাড়াহুড়ো করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? শরীফ ভাই যেটি বলছিলেন যে আসলে আরো অবজার্ভ করা দরকার ছিল বাংলাদেশের অনেক ক্ষেত্রে খুব বেশি। আমার কাছে মনে হয় যে আমি এর আগেও একবার আপনাকে বলেছিলাম, আমার এই সরকারের ব্যাপারে যেটা সবচেয়ে বড় মনে হয়, আমি ওই যে জামাত ইসলামের লিডারের মতো ফ্যাসিবাদ বলবো না, কিন্তু আমি এভাবে বলবো যে উনাদের তো কর্মপদ্ধতি কোনো চেঞ্জ দেখি না আমি। সো কর্মপদ্ধতি যেমন ধরেন, আমি একটা কথার কথা বলি, এখনো বলা হচ্ছে যে এখানে নাকি ওসির পজিশন বিক্রি হয়। এটা হয় কি হয় না আমি তার জানি না, কিন্তু এটা বলা হয়, মানুষে অনেকেই বলে যে হ্যাঁ এটা হয়। আমি গতকালকে অনেক সাংবাদিকের সাথে বসেছিলাম, তারা বললো হয়। এমনকি বড় বড় পজিশন নিয়েও বলা হচ্ছে যে পয়সা নিয়ে নাকি বিক্রি হয়। তো এখন আমি যেটা আপনাকে বলবো, যদি কোনো ওসি থেকে 1 কোটি টাকা নিয়ে বা 1 লাখ টাকা নিয়ে যদি বলে যে আগামী 3 বছরের জন্য এর জন্য আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আপনি 3 বছর এখানে থাকেন, তার মানে আগামী 3 বছর কিন্তু আপনি ওখানে আইন শৃঙ্খলা নিয়ে ওসি সাহেবের সাথে কোনো কথা বলতে পারবেন না।
কারণ আপনি যখনই বলেন যে আপনি এই টাকাটা আমাকে উঠিয়ে দিবেন, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে ওসিকে বলা যে তুমি অপরাধীদেরকে অপরাধ করতে দাও, তাহলে তারা তোমাকে টাকা দিবে, সেই টাকাটা তুমি আমাকে এনে দিবা। অথবা আরো খারাপ যেটা, তুমি এখন ডাকাতি শুরু করে দাও, আমাকে টাকাটা এনে দাও। দুটো ছাড়া তার কোনো উপায় নাই। সুতরাং আপনি দেখেন যে আপনি যদি 5 মাসের শুরুতেই যদি এই কাজগুলো করেন, তাহলে তো আপনার 5 মাসই শেষ, 5 বছরই শেষ, আমি এইভাবে মনে করি। এবং এটা খালি আইন শৃঙ্খলার ব্যাপারে না, আপনি যে কোনো জায়গায়, আপনি কোন জায়গায় টাকা নিয়েছেন আমি এগুলো জানি না, আমি এগুলো আমার মধ্যে ইন্টারেস্টও নাই, কিন্তু অ্যাজ এ কনসেপচুয়াল কথা বলছি, আমি এটা কনসেপচুয়ালি বলছি, আপনি যেখান থেকে টাকা নিয়েছেন সেখানে আগামী 5 বছরে কোনো উন্নতি হবে না, হওয়ার কথা না, কারণ সে তো তার যে টাকা দিয়েছে সে এটা উঠাবে। সুতরাং আমি এই বর্তমান সরকার, এখন আপনি এই যে বললেন যে চীনের ব্যাপারে, ভাই বললেন যে আমরা কেন তড়িঘড়ি করে গেলাম, চীনের ব্যাপারে কি, চীনে যাওয়ার আগে এখানে কোনো বিষয় এগুলো নিয়ে এখানকার থিঙ্ক ট্যাঙ্ক বা অন্যদেরকে নিয়ে কোনো কথা হয়েছে? এটা কোনো প্রসেসিং হয়েছে? এগুলো তো কিছুই হয় নাই, কোনো আলোচনাই হয় নাই। এবং খলিলুর রহমান সাহেব কারোর সাথে আলোচনা করেন? উনি তো যে ওনারা নিজে ফিসির করে কথা বলেন, এবং যেখানেই গোপনীয়তা সেখানেই ষড়যন্ত্র, সেখানেই চক্রান্ত। আমাদের এখানে তো কোনো গোপনীয়তা ছাড়া কোনো কাজ নাই, সব গোপন। আপনি কয়েকদিন আগে দেখলেন না, প্রেসিডেন্ট কেন, আমরা বোধহয় এটা নিয়ে আলোচনা করছিলাম, প্রেসিডেন্ট কেন পদত্যাগ করছে আমরা জানি না, এইখানে কেন আসলো সাহায্যকর আমরা জানি না, আমরা কিছুই জানি না। তার মানে এই সরকার জনগণকে কোনো মতেই আস্থায় নেয় না, এই সরকার জনগণকে আস্থায় নেয় না। তো আই ডোন্ট কেয়ার ওয়েদার ইউ আর সেকুলার অর হোয়াট, আপনি যে জনগণকে আস্থায় নেন আর আপনি আমেরিকাকে আস্থায় নেন, সাহায্যকরকে আস্থায় নেন, সেই দেশের সরকার তো আমি মনে করি না যে দে ক্যান সার্ভাইভ অ্যান্ড দে ক্যান সাকসিড। নো ওয়ে, ইটস নট পসিবল, এটা হবে না। সুতরাং আমি এই জন্য বলতে চাচ্ছি যে আপনি খালি তড়িঘড়ি করে না, এখানকার আমি যতদূর জানি যে পররাষ্ট্র বিষয়ক কোনো প্রসেসিং নেই, কোনো কিছুর কোনো প্রসেসিং নেই, কোন বিষয়ে কি আমাদের হওয়া উচিত, কোনটা আমাদের অগ্রাধিকার হওয়া উচিত, এটা খালি 2-3 জন মানুষ উপরে বসে বসে একদম ইয়ে করছেন। ট্রাম্প যেভাবে চালায়, 2-3 জন মানুষ যেভাবে চালায়, ঠিক বাংলাদেশেও তাই হচ্ছে। সুতরাং আমি মনে করি আমাদের প্রবলেমটা প্রসেসে, আমাদের প্রবলেমটা, আমি আরও একটা বলবো, একটু আগে যেটা বললাম, আমাদের প্রবলেমটা হচ্ছে, শুনেন একটা কথা বলি, আমার 23 বছরের কিছুদিন আগে আমি আরেকজনের সাথে কথা বলছিলাম যিনি সরকারি চাকরি করেন। আমাদের দুইজনের এক্সপিরিয়েন্স রাফলি অল টুগেদার প্রবলি 45 ইয়ার্স। বাংলাদেশের সমস্যা কিন্তু পলিসি না, বাংলাদেশের সমস্যা হইল ক্যারেক্টার। বাংলাদেশে আপনারা যাকে জায়গায় বসাইছেন তাদের ক্যারেক্টারের অভাব আছে, আমি এটা আগেও আপনাকে একটু আগে বললাম। সো বেসিক্যালি আপনি কিন্তু মানুষকে আপনার টেকনিক্যাল জিনিস শেখানো যায়, আপনি তাকে শেখাইতে পারবেন, আপনি তাকে পলিসি অ্যাডভাইস দিতে পারবেন, দ্যাট ইজ নট এ প্রবলেম, পলিসি অ্যাডভাইস দেওয়া যায়, কিন্তু আপনি তো তাকে ক্যারেক্টার শেখাইতে পারবেন না। ক্যারেক্টার তো এটা তো নিজের ব্যাপার। সো আমাদের প্রবলেমটা হচ্ছে যে আমরা এখনো এত ভয় পাচ্ছি আমেরিকাকে, আমরা এত ভয় পাচ্ছি অন্যান্য দেশকে, যে আমরা অনেকটা অথর্ব হয়ে গেছি। আমাদের যেটা করার কথা, এখানে একটু বলি তাহলে কি করার কথা ছিল। আমাদের এনগেজমেন্টে কিন্তু কোনো প্রবলেম নাই। আমি কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে দীনেশ ত্রিবেদীর দেখা হচ্ছে, এটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমি কিন্তু সবসময় এনগেজমেন্টের পক্ষে, আমি ডেকোরামের পক্ষে, কিন্তু এনগেজমেন্ট হয়ে যেটা হওয়া উচিত ছিল, ইংরেজিতে বলে সুইট স্পট, যে যেই জায়গাটায় আমেরিকাও আপনার সাথে মোটামুটি ভালো আছে, যেই জায়গাটা চায়নাও ভালো আছে, মোটামুটি ভারতও ভালো আছে, মোটামুটি মধ্যপ্রাচ্যও ভালো আছে, সেই জায়গাটায় এই জায়গাটা কিন্তু এই জায়গাটা হয় কি, আপনি সুইট স্পটের কথা বুঝবেন যে এটা কিন্তু কইরা যাইতে হয়। এটা কিন্তু আপনি আগের থেকে বলতে পারবেন না যে সুইট স্পটটা এই জায়গায়, এটা বলা যায় না। এটা ব্যালেন্স করতে 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 করতে, যেমন সাইকেল যারা চালায় তারা বুঝতে পারে যে এই সময় এটা হচ্ছে সুইট স্পট, রাইট? সো সুইট স্পটটা হচ্ছে করার বিষয়। আমি তো আসলে কূটনীতিক ছিলাম, আমি তো কূটনীতির আপনার প্রফেসর ছিলাম না। সো আমি না অনেক কিছু আপনাকে এক্সপ্লেইন করতে পারি না। আমি বাস্তব যে অভিজ্ঞতা আমি আপনাকে এইভাবে বলছি, যেমন বাস্তব অভিজ্ঞতায় আপনি যদি আমাকে বলেন, আজকে যদি আমাকে বলা হতো আমি কি করতাম, আমি সার্জিও গোর সাহেবের সাথে কথাবার্তা বলতাম, আমি ওয়াশিংটনে যেতাম, আমি ওয়াশিংটনে যাই জেডি ভান্সের সাথে দেখা করার চেষ্টা করতাম। কারণ আমার মতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে এই সব জিনিস বুঝে যেই ভদ্রলোক সবচেয়ে বেশি, সেটা হচ্ছে জেডি ভান্স। আমি আরেকজনের সাথে দেখা করার চেষ্টা করতাম, আমি করতাম এবং আমি পারতাম যদি আমি সরকারে থাকতাম, সেটা হচ্ছে জহরান মামদানি।
আমি মমতাজের সাথে দেখা করতাম, আমি তারপরে আমি বার্নি স্যান্ডার্সের সাথে দেখা করতাম। ফলে কী করতাম, আমি কতগুলো নিউজ মিডিয়াতে যাইতাম, আমি সেখানে আপনার সামাজিক মাধ্যমে যাইতাম। বাংলাদেশে যে 2000 বা 1500 যে বাচ্চারা মারা গেছে, আমি সেটাকে আপনার সবার সামনে আনতাম। তাহলে হয়তো কি বাংলাদেশের এই যে এই কী করতে যাচ্ছে, আমাদের যে আপনার যে পরীক্ষা নিরীক্ষা, আমাদের যে কোয়েস্ট, আমাদের যে যাত্রাটা, এইটা তো আমেরিকান লোকরা ওইভাবে জানে না, তাদেরকে এইভাবে তো জানানো দরকার ছিল। তাহলে আমরা হয়তো বা দ্যাটস হাউ আই থিঙ্ক আপনি আমেরিকার সাথে কাজ করতে হয়, পাবলিক ডিপ্লোমেসির একটা পার্ট থাকতে হয়। আমাদের গভর্নমেন্টে তো কোনো পাবলিক ডিপ্লোমেসিই নেই। কেন আমি শরীফ ভাইয়ের কাছে আসতে চাই। শরীফ ভাই, দুটো ঘটনা আমরা দেখছি গণমাধ্যমে কয়েকদিন ধরে। একটি হচ্ছে যে চুরি ও অনিয়মের অভিযোগে বৈশ্বিক জার্নাল থেকে গবেষণার প্রত্যাহারের তালিকায় নাম রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোহাম্মদ আব্দুল মজিদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। আরেকটি খবর আমি আপনাকে দিতে চাই, যেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর মধ্যে অপরাধের হারের দিক থেকে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। একই সঙ্গে এই শহরের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক বলে চিহ্নিত করা হয়েছে। বৈশ্বিক পরিসংখ্যান ভিত্তিক সংস্থা নামবিও প্রকাশিত 2026 সালের অপরাধ ও নিরাপত্তা সূচকে এই চিত্র ফুটে উঠেছে। এখানে দুটো বিষয় আমি উল্লেখ করতে চাই। একটি হচ্ছে চৌর্য প্রবৃত্তি, যেটি নিয়ে আমরা অনেকবার অনেক সময় আলোচনা করা হয়েছে আগেও, এটি নতুন কোনো ঘটনা নয়, এটি চলছেই এখনো পর্যন্ত। আরেকটি হচ্ছে যে নিরাপত্তা, অনিরাপদের দিক থেকে আমরা শীর্ষে। প্রথম জায়গাটা নিরাপত্তার বিষয়টা আসি। আমাদের যারা দেশ চালাচ্ছেন তাদের কি নিরাপত্তার কোনো ঘাটতি আছে কিনা? তাদের ঘাটতি নেই। সুতরাং আমাদের নিরাপত্তা থাকুক বা না থাকুক, এটি তো তাদের কিছু আসে যাওয়ার কথা না। তারা কথা বলেন, তাদের দায়িত্ব আছে, দায়িত্ব দেখানোর চেষ্টা করেন, কিন্তু একটা অভ্যুত্থানের পর স্বাভাবিকভাবে আপনার পরিবেশ পরিস্থিতিতে কতগুলো প্রভাব পড়বে, কারণ এর ভেতর থেকে আপনি আপনার যে কম্পোজিশনটা ভেঙে ফেলেন, আপনার যে কাঠামো ভেঙে ফেলেন, আপনার সিস্টেমগুলো ভেঙে যায়। কিন্তু সিস্টেম ভেঙে যাওয়ার পর এটিকে আবার পুনর্গঠন করার জন্য চেষ্টা করতে হয়। আমাদের এখানে সেই চেষ্টাটা হয়নি। আমাদের এখানে চেষ্টাটা হয়েছে প্রতিশোধ নেওয়ার। অথচ আমরা আগস্টের 8 তারিখে 24-এর তার পরের দিন থেকে উচিত ছিল যে আমরা কিভাবে দেশটাকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারি, কিন্তু সেই চেষ্টাটা আমাদের এখানে হয়নি। আজকে গতকালকেও ডক্টর হোসেন জিল্লুর রহমান, যিনি সিভিল সোসাইটি হিসাবেও তার একটা কাজ করার অভিজ্ঞতা আছে, সরকারের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে, তিনি অনেকগুলো জায়গায় কথা বলেছেন। আমি অনেকগুলো জায়গায় একমত। আমি সেটা দেখি যে যাদেরকে আমরা দায়িত্বে বসিয়েছিলাম তাদের মধ্যে শক্তি প্রদর্শন করার যে প্রবণতাটা ছিল, আমরা যাদেরকে শ্রদ্ধা করেছিলাম তাদের যে হ্যাডম দেখানোর যে ঝোঁক ছিল, অর্থাৎ আমাদের ছাত্র নেতারা, সরকার সে তার শক্তি দেখানোর চেষ্টা করেছে দেশের মানুষকে, প্রতিশোধ তাকে উস্কে দিয়েছে। আর ছাত্র নেতারা তারা চেষ্টা করেছে তাদেরকে যেন মানুষ শ্রদ্ধা না করে যেন ভয় পায়। এবং ওই যে শুরুটা, সেই শুরুটা এখনো কন্টিনিউ করছে। সরকারকে মানুষ যে কারণে ভোট দিয়েছে, আমার ধারণা অনেক সময় সরকার সেটি মনে রাখে না। এবং তাদের নেতাদের মধ্যে আপনি খুব বেশি বিনয় কি দেখেন? না। তাদের নেতাদের মধ্যে খুব বেশি সরকারের স্পিরিটকে সহযোগিতা করার প্রবণতা দেখেন? না। যদি দেখতেন তাহলে সারা দেশ থেকে প্রতিদিন যে ধরনের অপরাধের নিউজগুলো আসে সেটি আসার কথা না। এখন ব্যাপারটা হলো, আপনি নিরাপত্তাটা নিশ্চিত করবেন কিভাবে? আইন প্রয়োগের মধ্য দিয়ে। আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগের পুলিশ হিসাবে দায়িত্ব পালন করার যে প্রবণতাটা ছিল, সেটি কি বদল হয়েছে? এখন যারা দায়িত্ব পালন করছেন তারা প্রমাণের জন্য মরিয়া যে আমি জন্মের পর থেকে আসলে বিএনপি পরিবারে আমি জন্মগ্রহণ করেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছে আমি জিয়াউর রহমানের কোলে উঠেছিলাম। এটি হচ্ছে ওনার একটা যোগ্যতা। এবং এটি বলার ভেতর থেকে তিনি কি চান কি বোঝেন? তিনি চান তাকে যে অ্যাডহক ভিত্তিতে বা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে তাকে যেন এটি পার্মানেন্ট করা হয়। এটি যে তোষামদি, এটি যে তেলমারা। একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আগে মিজান স্যার ছিলেন, বলেছিলেন যুবলীগের দায়িত্ব নিতে চাই, আমরা অনেকেই সমালোচনা করেছিলাম। কিন্তু এখনকার যে উপাচার্য পান খেতে খেতে বললেন জিয়াউর রহমানের কোলে উঠেছিলাম,
এবং এর ভেতর থেকে তার যে সুপ্ত বাসনা, আপনি কোনো সমালোচনা দেখেছেন? না। কারণ কি? কারণ হচ্ছে আমরা অপরাধকে দেখি অপরাধী আমার পক্ষে নাকি বিপক্ষে। যদি আমার পক্ষে হয় তাহলে এটি কোনো অপরাধ না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগের সরকার, আওয়ামী লীগ সরকার যা করেছে, এখন তার থেকে আরো বেশি হচ্ছে। খুঁজে খুঁজে বের করা হচ্ছে যে তুমি কোন দলের সাথে ছিলে, তোমাদেরকে বের করে দিব। আবার এটি আওয়ামী লীগ যদি কোনোদিন আবার তাদের হাতে ক্ষমতা আসবে কিনা আমরা জানি না, তবে মাঝে মাঝে দেখি, এই যে কালকে দেখলাম যে মেজর আখতারুজ্জামান, জামাতের এখন নেতা, তিনিও বলছেন যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। এই যে সার্জিও গোর, তিনি অলিতে গলিতে গিয়ে চিপা চাপার মধ্যে গিয়ে কথা বলছেন, তার মানে ধরে নিতে পারি যে হয়তো তারা কোনো সময় আবার কিছু একটা হতে পারে। যাই হোক, আমাদের যে রুচি, আমাদের যে সংস্কৃতি, তার পরিবর্তন হলো না। এটা হলো নিরাপত্তার জায়গায় প্রশাসন জাস্ট আগে আওয়ামী লীগ করতো, এখন সব বিএনপি হয়ে গেছে। এবং এরা সবাই পরিচয় দিতে আগ্রহী যে ভাই আমি আসলে মনে মনে বিএনপি ছিলাম, বাধ্য হয়ে আওয়ামী লীগের সময় আমি কে বড় বিএনপি সেটা প্রমাণ করার জন্য মরিয়া, এখন সেটি চলছে। মরিয়া এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সবাই। আমার প্রশ্ন হলো, একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে রাতের বেলায় কেন টেলিভিশনে ঘুরে একটা রাজনৈতিক দলের পক্ষে বা সরকারের পক্ষে কথা বলতে হবে কেন? এটি কি তার দায়িত্ব? কিন্তু তিনি দায়িত্ব মনে করেন এই কারণে যে এটা করলে রাজা আবার খুশি হয়। এগুলো তো আমরা আগেও দেখেছি। আপনার এখানে তো পরিবর্তন হয়নি, আপনার ফেস পরিবর্তন হয়েছে। আর ওই যে চৌর্য বৃত্তির কথা বললেন, এটি গতকালকে দেখেছি বাংলাদেশের 325টি গবেষণাপত্র, খুবই নামকরা দুটো বিশ্ববিদ্যালয়, তাদের কোথাও 44 আর একটা 40, এটি চুরি করা। তো এখানে এখন পর্যন্ত কেউ পেটের দায়ে চুরি করে, আবার কেউ বিখ্যাত হওয়ার জন্য চুরি করে। বিখ্যাত হওয়ার জন্য চুরি করে। একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চুরি করে ধরা পড়ছেন, একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চুরি করে ধরা পড়ছেন, কিন্তু তার মধ্যে কোনো আত্মমর্যাদা নাই, তার মধ্যে কোনো লজ্জা নাই, তার মধ্যে কোনো অনুশোচনা নাই। একের পর এক ধরা পড়ছে। তিনি কি তাহলে তার দায়িত্বে থাকার যোগ্যতা রাখেন? যদি তিনি নৈতিকভাবে না, আমি কাউকে ছাগল চুরির দায়ে বেঁধে পেটানোর পক্ষে না, আমি মনে করি যে তাকে থানায় দেওয়া উচিত। একই সাথে এই যে চুরিগুলো যারা করে তাদেরকেও ধরে নিয়ে অন্তত গাড়িতে করে হাত পা না বেঁধেও তাদেরকে থানায় দিয়ে আসা উচিত। এই কারণে উচিত যে এটি ওই যে কারো গাছ থেকে আপনি একটা নারকেল চুরি করলে, কেউ একজন একটা নারকেল চুরি করলে যে ক্ষতিটা হয়, তার থেকে অনেক বড় ক্ষতি হয় একজন গবেষক যখন অন্যের একটা গবেষণা কর্ম চুরি করে এনে নিজের নামে প্রচার করার চেষ্টা করেন। দেশের মর্যাদা, দেশের ইজ্জত, এটি যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়, একই সঙ্গে জ্ঞান বিজ্ঞানের চর্চার যে ধারা, এটি ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং ওই যে নারকেল চোর, ছাগল চোর, মাছ চোরের থেকে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই যে চৌর্যবৃত্তি, গবেষণা কার্যক্রম চৌর্যবৃত্তি, এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির মতন তোষামোদি করা, এটি দেশের জন্য আরো ক্ষতিকর। জি, শেষ করব সাকিব ভাই, আপনি বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। আসলে আমি দুটি বিষয় নিয়ে আমি 2 মিনিট একটু কথা বলছি। 2 মিনিট। আমি কয়েকদিন আগে এক জায়গায় গেছি, আমি যাই বলছি যে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে কথা হচ্ছিল, কি হওয়া উচিত। আমি বললাম বাংলাদেশের পররাষ্ট্র নীতি একদম ঠিক আছে, দুর্বল দেশের দুর্বল নীতি। তো তাছাড়া হবে কি? কারণ অভ্যন্তরীণ যে ঘটনা হয় তারই ফাংশন হচ্ছে পররাষ্ট্রনীতি। আপনি দুর্বল দেশ, দুর্বল নীতি হয়, সিম্পল। আপনি একটু আগে বললেন অনিরাপদ, বললেন না একটু আগে অনিরাপদ। তো আমি একটু আগে বললাম না আপনাকে, যেখানে ওসিদের পোস্টিং বিক্রি হয়, তো অনিরাপদ হবে না তো কি হবে? এটা ফাংশনে তো অনিরাপদই হওয়ার কথা। আর আমি ভাইয়ের সাথে একদম দ্বিমত পোষণ করি। চৌর্যবৃত্তি এখানকার পথ। এই ইকোনমিকে বলা হয় অউপার্জিত আয়ের ইকোনমি। শুনছেন না? এটা রতিয়ে ইকোনমি বলা হয়, রেন্টিয়ার বলে ইংরেজিতে, যদি এটা ফ্রেঞ্চ প্রনাউন্সিয়েশন হচ্ছে রতিয়ে। রতিয়ে রেন্ট 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 যেটা, হ্যাঁ, রেন্ট মানে তো ভাড়া না, আসলে রেন্ট মানে হচ্ছে অউপার্জিত আয়। বাংলাদেশ তো অউপার্জিত আয়ের দেশ। এখানে সবাই